পুলিশ প্রশাসনকে আমাদের মনে হয়েছিল তখন যে তারা হয়তোবা যে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেছে তারা। ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে গেলে জীবনের মায়া নিয়ে আসলে একে সরানো সম্ভব ছিল না। জীবনের মায়া ত্যাগ করে আমরা রাজপথে ছিলাম। গণতন্ত্রের একদম শেষ পেরেক পর্যন্ত সে এঁটে দিয়েছিল যেন এই দেশে গণতন্ত্র না থাকে। কি দফায় আন্দোলন করতে হবে এই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব তখন দিয়েছিল যে ১৫৮ জন যেই সমন্বয়ক ছিল তাদের প্রধান যারা ছিল তারা কিন্তু ভিপি নুরুল হক নূরের কাছ থেকেই এই সাজেশনগুলো নিয়েছিল যে কিভাবে আমরা আন্দোলন চালাবো, কিভাবে আমরা দফাগুলা কি কি হবে। ভিপি নুরুল হক নূরই তখন এই দফাগুলা লিখে দিয়েছিল তাদেরকে। আমরা মনে করি আমরা যদি ঐক্যমত হয়ে ঐক্য প্যানেল হয়ে কাজ করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ এটা আমরা গঠন করতে পারবো। আমি অ্যাডভোকেট শেখ শওকত হোসেন গণ অধিকার পরিষদ ঢাকা জেলার আহ্বায়ক হিসেবে আছি এবং গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে আছি এবং দীর্ঘ ১৬ বছর যাবৎ আমি আইন পেশায় নিয়োজিত আছি এবং বর্তমান যে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছি। এখন রাজনীতিটা এমন একটি পর্যায়ে এসে এই স্বাধীনতা ৫৩ বছর পর আমরা দেখতে পাচ্ছি যে এটা এমন কিছু মানুষের কাছে এসে পৌঁছেছে যে রাজনীতিটা এখন রাজনীতি ব্যবসায় পরিণত হয়ে গেছে। রাজনীতির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জনসেবা করা, মানুষকে সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো এবং দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে দেশের কল্যাণ করা। কিন্তু এখন আমরা এই স্বাধীনতার ৫৩ বছরে এসে দেখছি যে রাজনীতি নিয়ে ব্যবসা হচ্ছে, রাজনীতির ভিতর পেশি শক্তি ঢুকে গেছে। রাজনীতি মানে হচ্ছে জনসেবা নয়, এখন রাজনীতি মানে হচ্ছে ইনকামের একটি পথ মনে করা হয়। তো এখন আমাদের যে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, এদের কাছে রাজনৈতিক ব্যাখ্যাটাই এখন অনেকটা ঘুরে গেছে। এখন রাজনৈতিক ব্যাখ্যা বলতে আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম ভাবে যে রাজনীতি মানে হচ্ছে ইনকামের একটি বিশাল একটি পথ। আমরা দেখতে পেয়েছি যে রাজনীতিতে ঢুকে ২-১ বছরের ভিতরে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে গেছে। তা এখন এই অবস্থায় যদি শিক্ষিত সমাজ, সচেতন সমাজ এই রাজনীতির হাল না ধরে, এই রাজনীতিকে তার পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসে, তাহলে এটা আমাদের দেশের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশাল একটি ভয়াবহ রূপ ধারণ করবে। তাই আমি মনে করি আমরা আইনজীবী হিসেবে যেহেতু আইন পেশার পাশাপাশি রাজনীতি পেশাটা একটি সুপ্রাচীন কাল থেকেই এবং এটা পাশাপাশি আইন পেশার পাশাপাশি রাজনীতিটা অব্যাহত রাখা যায় এবং জনগণের সেবা করার একটা সুযোগ আছে। এই কারণে আমি মনে করি যে আইন পেশার পাশাপাশি আমি যদি এই সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারি তাহলে দেশ এবং জনগণের জন্য আমি বিশেষ করে আমি কিছু দিতে পারবো, দেশের মানুষের জন্য কিছু দিতে পারবো এবং তরুণ প্রজন্মের জন্য আমরা কিছু অবদান রাখতে পারবো। এই কারণে আমি আইন পেশার পাশাপাশি আমি এই রাজনীতিতে ইনভলভ হয়েছি। রাজনীতিতে আমি খুব বেশি দিন যুক্ত হয়েছি এমন নয়। ২০২০ সনে আমি রাজনীতিতে ইনভলভ হয়েছি। এর আগে আমি কখনো রাজনীতির সাথে ইনভলভ ছিলাম না এবং গণ অধিকার পরিষদে আমার রাজনীতির প্রথম হাতেখড়ি। এখান থেকে আমি রাজনীতিতে যুক্ত হই। প্রথমে আমি যুব অধিকার পরিষদে যুক্ত হই আশুলিয়া থানা কমিটিতে এবং সেখান থেকে আমি পরবর্তীতে ঢাকা জেলার উত্তর যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে পদায়ন হই এবং পরবর্তীতে ঢাকা জেলায় যখন গণ অধিকার পরিষদের কমিটি হয় তখন আমি ঢাকা জেলার আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হই। তো মূলত বিভিন্ন দল আপনারা জানেন যে প্রায় ৫৩টা দল আছে, রেজিস্টার্ড দল বাংলাদেশে। আমার কাছে মনে হয়েছে যে টপ অফ দ্য যে দলগুলা বাংলাদেশে আছে, বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা জামাত ইসলাম বা এই যে দলগুলা টপ লেভেলের যে দলগুলা ছিল সবগুলোতেই আমার মনে হয়েছে যে এখানে পরিবারতন্ত্র চলে, অর্থাৎ
এখানে গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র তারা কায়েম করতেছে। আপনারা দেখেন বিএনপিতে দেখেন বা আওয়ামী লীগে দেখেন বা জাতীয় পার্টিতে দেখেন, যারা দলের প্রতিষ্ঠাতা ছিল তারাই মারা যাচ্ছে, তার ওয়াইফ ওই দলের প্রধান হচ্ছে, সে মারা যাচ্ছে তার ছেলে প্রধান হচ্ছে। এই যে একটা পরিবারতন্ত্র, এখানে অন্য কারো সাধারণ জনগণের সন্তানদের কোনো সুযোগ এখানে আমরা দেখছি না যে দলীয় প্রধান হতে পারবে। মনে হচ্ছে একটা পরিবারের কাছে আমরা জিম্মি হয়ে আছি। তো আমার মনে হয়েছে যে বাংলাদেশে আসলে মানুষকে গণতন্ত্রের নামে পরিবারতন্ত্রের ভিতরে জিম্মি করে রাখা হয়েছে। তা আমি যখন 2020 সনে যখন গণ অধিকার পরিষদে যখন যুক্ত হই, তখন বিপিনুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বে যে ছাত্ররা কোঠা সংস্কার আন্দোলন 2018 সনে করেছিল, তখন মনে হয়েছিল যে তরুণরা এখন বুঝতে শিখেছে, তরুণদের ভিতরে একটা তারুণ্যের যে একটি স্ফোরণ আমি দেখতে পেয়েছি। এবং 18 সালে যে কোঠা সংস্কার হয়েছে, সেই কোঠা সংস্কার এই সংস্কারের যে আন্দোলনে যখন তারা সফল হয়েছে, যে কোঠা প্রায় 56% কোঠায় যে এই সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ পেয়ে যেত, বাকি মেধাদের কোনো মূল্যায়ন করা হতো না। তখন এই ছাত্র সমাজ যখন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই কোঠাকে বিলুপ্ত করতে পেরেছে, তখন মনে হয়েছে যে না, ছাত্রদের এই যে দল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে বের হয়েছে, এদের হাতেই বাংলাদেশের অনেক সংস্কার সম্ভব, বাংলাদেশের এই পরিবারতন্ত্রকে ভাঙা সম্ভব। এদের দ্বারা যদি কখনো দল হয়, তাহলে আমি সেই দলে যুক্ত হব। তারই পরিপ্রেক্ষিতে আমি 2020 সালে দেখেছি যে তাদের দ্বারা যে গণ অধিকার পরিষদের যেই প্রথমে একটা ছাত্র অধিকার পরিষদে ছিল, পরে আস্তে আস্তে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ, অনেকগুলো অর্গান হয়েছে। তো তখনই আমি ভেবেছি যে যেহেতু একটি দল হয়েছে, সেক্ষেত্রে এই দলে এখন আমাকে যুক্ত হওয়া যায়। এটা একটি গণতান্ত্রিক দল, যেখানে ওই পরিবারতন্ত্র থাকবে না, ওই পিতা থাকবে, তার পিতা মারা গেলে তার সন্তান আসবে, এই রেজুলেশন বা এই গঠনতন্ত্র এই দলের ভিতরে নেই। এই দলের গঠনতন্ত্র দেখে আমার মনে হয়েছে যে না, এটা একটি গণতান্ত্রিক দল। তাই আমি এই গঠনতন্ত্রকে দেখে আমি এই দলে যুক্ত হয়েছি, এবং তারুণ্যের নেতৃত্বে যে বাংলাদেশ সামনের বিনির্মাণে যে তারুণ্যের যে একটা অবদান বা তারুণ্যের যে একটি স্ফুরণ আমি দেখতে পেয়েছি, এটা দেখে আমি মনে করেছি যে এই দলে আমার যুক্ত হওয়া উচিত, এবং আমি এই দলে যুক্ত হয়েছি। তো আমি 20 সালে যখন যুক্ত হই, তো তখন তো বাংলাদেশের যে অবস্থা ছিল আপনারা জানেন, যে ভিন্ন মত বা ভিন্ন দল রাজনীতি করার সুযোগই এই ফ্যাসিস্ট যে হাসিনার সরকার ছিল, আওয়ামী লীগ যে ছিল, তারা ভিন্ন মতকে দমন করেছে, ভিন্ন দলকে দমন করেছে। তো ওই সময় অনেক কষ্ট করে আমাদের মানে দল করতে হয়েছে। ওপেন মঞ্চে একটা মিটিং করতে গেলে ওইখানে হানা দিয়েছে, ছাত্রলীগ যুবলীগ আমাদের উপর হামলা দিয়েছে, বা পুলিশ প্রশাসন যেভাবে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে, পুলিশ প্রশাসনকে আমাদের মনে হয়েছিল তখন যে তারা হয়তো বা যে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেছে তারা। তো প্রশাসন নিরপেক্ষ ছিল না। তো কঠিন কিছু মুহূর্ত আমাদের তখন পার করেছি আমরা। তা আমাদের সেক্ষেত্রে আমরা যখন আমাদের ঢাকা জেলা কার্যালয়ে দুইবার হামলা হয়েছে, ঢাকা জেলা কার্যালয়কে ভেঙেছে, যুবলীগের যে নেতাকর্মীরা আছে আমাদের এই আশুলিয়ার, সাভার আশুলিয়ার, তারা এসে ভাঙচুর করেছে এবং আমাদের উপর টর্চারিং করেছে। তো এরকম ঘটনা অনেক ঘটেছে। এবং আমরা যখন আন্দোলন সংগ্রামে গিয়েছিলাম ঢাকাতে, আমরা মোদি বিরোধী আন্দোলনে গিয়েছিলাম, আমাদের অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছে, হামলার শিকার হয়েছে। পরবর্তীতে যখন আমরা ওই ইয়েতে ওই সর্বশেষ আমরা যখন শাটডাউন কর্মসূচি যখন ছিল, তখন আমাদের কিছু নেতাকর্মীকে গ্রেফতার করে রেখেছিল শাহালি থানাতে এবং দারুস সালামে। আমরা তো তখন আমাদের জীবনের রিস্ক নিয়ে আমরা রাজপথে ছিলাম, মাঠে ছিলাম। অনেক নেতাকর্মীর উপর হামলা হয়েছে, আমার উপরও। সর্বশেষ 18 তারিখ পল্টনে যখন আমি ছিলাম, রাস্তায় যখনই ছিলাম, টিয়ার শেল আমার প্রায় 1 হাত দূরে এসে হেলিকপ্টার থেকে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। তো টিয়ার শেলটা আমার একদম 1 হাত দূরে এসে পড়ে। তো পড়ার পর আমি সাথে সাথে আমার চোখে টোখে যখন মুখে টিয়ার শেলটা আইসা পড়ে, আমি অজ্ঞানের মতো হয়ে যাই। তো আমার আইন সহ সম্পাদক ছিল গণ অধিকার পরিষদের,
হাবিবুর রহমান, সে আমাকে ধরে নিয়ে একটা সাইডে নিয়ে যায়, নিয়ে যেয়ে আমাকে আগুনের চাকা দিয়ে আমি তো তখন ভাবছিলাম যে এসিড নিক্ষেপ হয়েছে মনে হয়, আমার এতটা খারাপ অবস্থা হয়ে গেছিল, জ্ঞান হারিয়ে ফেলছিলাম, এবং ভাবলাম যে এসিড নিক্ষেপ হয়েছে মনে হয়, আমার এসিডের মতো জ্বলতেছিল সারা শরীর এবং মুখ সহ। তো আমার ওই আইন সহ সম্পাদক হাবিবুর রহমান আমাকে একটি সাইডে নিয়ে আগুন দিয়ে, ম্যাচ দিয়ে আগুন জ্বালিয়ে আমাকে শিখে শিখে আস্তে আস্তে ভালো করে। তো সে তখন বলতেছিল ভয় পেন না, এটা এসিড না, এটা টিয়ারশেলের ইটা। তো আস্তে আস্তে ওইটা আমি ঠিক হই। তো খুব কঠিন মুহূর্ত ছিল জীবনে, বেঁচে থাকা না থাকার মতো সময়গুলো তখন পার করেছি। কারণ ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে গেলে জীবনের মায়া নিয়ে আসলে একে সরানো সম্ভব ছিল না। জীবনের মায়া ত্যাগ করে আমরা রাজপথে ছিলাম, রাজপথের থেকে চেষ্টা করেছি, এবং আল্লাহ তাআলার রহমত ছিল বিধায় সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল, সাধারণ ছাত্রদের সম্পৃক্ততা ছিল, বিভিন্ন দলের ছিল, ঐক্যর ভিত্তিতে আমরা এটা সফল হয়েছি। তাছাড়া সফল সম্ভব ছিল না। এত বড় একটা ফ্যাসিস্ট এত দীর্ঘ সময় 17-18 বছর ধরে সে যেই ফ্যাসিজম বাংলাদেশে কায়েম করেছে, এই ফ্যাসিজমকে ভেঙে যে আমরা সফলতা আসবে, এটা আল্লাহ তাআলার একটা রহমত ছিল, এবং আপামর সকল জনগণের একটা সম্পৃক্ততা ছিল বিধায় এটা সম্ভব হয়েছে। তাছাড়া একক কোনো দল বা একক কোনো ব্যক্তির এটা অ্যাচিভমেন্ট বলা যাবে না, এটা অর্জন সকল মানুষেরই অর্জন। এই ফ্যাসিজমের ধারাতে একটা রিকশাওয়ালা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষই নির্যাতিত হয়েছে, এবং গণতন্ত্রের একদম শেষ পেরেক পর্যন্ত সে এঁটে দিয়েছিল যেন এই দেশে গণতন্ত্র না থাকে, এই দেশে যেন গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল, পরিবারতন্ত্র কায়েম হয়েছিল। আল্লাহ তাআলার রহমতে আমরা ওই অবস্থান থেকে নিজেদের জীবনকে বাজি রেখে আজকের এই পর্যায়ে চলে এসেছি। এটাকে আমাদের ধরে রাখতে হবে। আমরা স্বাধীনতা অর্জন করে সেই স্বাধীনতাকে ধরে না রাখতে পারলে সেই স্বাধীনতার কোনো মূল্য থাকে না। তা আমরা এখন চেষ্টা করছি যে স্বাধীনতাটাকে ধরে রাখার জন্য। এই ফ্যাসিজম যারা কায়েম করেছিল তারা এখনো অন্তর অন্তর পরতে পরতে, সমাজের পরতে পরতে তারা এখনো তাদেরকে সারভাইভ করা হচ্ছে, তারা এখনো আছে। তো তাদের অ্যাক্টিভিটিস যেন না করতে পারে, কিংবা তারা যেন সেই ফ্যাসিজমকে আবার রিব্যাক করতে না পারে, তার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে এবং কাজ করতে হবে। স্বাধীনতা অর্জন করে বসে থাকলে কাজ হবে না, এটাকে ধরে রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে। ফ্যামিলিতে বলতে আমরা যতটুকু দেখেছি যে আমাদের রাজনীতিতে ঢোকার পর তো ফ্যামিলিক্যালভাবে অনেক চাপ আসছে যে কেন সে গণ অধিকার পরিষদে যুক্ত হলো। সেক্ষেত্রে আমাদের যে জমি সংক্রান্ত কিছু বিরোধ ছিল, যাদের সাথে বিরোধ ছিল তাদেরকে দেখা যাচ্ছে যে অপোজিশন যারা ছিল আওয়ামী লীগের, যুবলীগের, এরা আমার অপোজিশনকে এসে হেল্প করে থানা পুলিশের মাধ্যমে আমার বাড়ির এক অংশ দখল করার চেষ্টা করেছে। আমার জমি জমার বিচার সালিশে দেখা যাচ্ছে থানাতে বিচার সালিশ হয়েছে, আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে কথা বলতে পারি নাই। ফ্যামিলির চাপ সৃষ্টি করা হয়েছিল, পারিবারিক এবং এলাকা ভিত্তিক যে চাপগুলা, ওই রকম চাপ অনেক আসছে, যেগুলো আসলে রাজনীতিতে ইনভলভ হওয়ার পর তারা আরও বেশি এটা আমাদেরকে চাপানোর চেষ্টা করছে যে এরা গণ অধিকার, এদের ধর, বা এদেরকে কোনো সুবিধা দেওয়া যাবে না, এদের উপর যতটুকু চাপ সৃষ্টি করা যায় সেই ধরনের চাপ আসছে। কিন্তু এমনিতে আঘাত বা নির্যাতন এরকম কিছু না আসলেও ব্যক্তিগতভাবে আমার যে ঢাকা জেলা গণ অধিকারের কার্যালয় যখন ভাঙচুর হয় তখন কিছুটা হাতাহাতি আমার সঙ্গে হয়েছিল, কিন্তু আমার ফ্যামিলি, পরিবার বা অন্যান্য যারা, তাদের উপর শারীরিক আক্রমণ না হলেও মানসিক অনেক নির্যাতনের শিকার হয়েছি আমরা। জাতীয় নাগরিক পার্টি এটা অবশ্যই আমরা মনে করি যে তরুণদের দল, তারুণ্যের দল, আমরাও তারুণ্যের দল গণ অধিকার পরিষদ। এখন যারা নতুন দল করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন একটি প্ল্যাটফর্ম ছিল, সেই প্ল্যাটফর্মে আসলে সকল দলের, সকল পেশার, সকল ছাত্ররাই একটি প্যানেলে ছিল তখন। পরবর্তীতে যখন তারা আলাদা একটি জাতীয় নাগরিক পার্টি হিসাবে নতুন দলের আত্মপ্রকাশ করলো, তা আমরা তাদেরকেও সাধুবাদ জানাই, কারণ তাদের লক্ষ্য, তাদের যে উদ্দেশ্য ছিল যে রাজপথে এই ফ্যাসিস্টকে তাড়ানো, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার, তো সেটা কিন্তু আমাদেরও একই এজেন্ডা, একই উদ্দেশ্য ছিল। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে রাজপথে কাজ করেছি। এখন নতুন যে পার্টি হয়েছে তারাও
নতুন কোনো এজেন্ডা নেই, আমাদের একই এজেন্ডা। বিপিনুল হক নূর এবং রাশেদ খান, আপনারা জানেন যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, ওই দফাগুলা কি কি দফায় আন্দোলন করতে হবে, এই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব তখন দিয়েছিল, যে 158 জন যেই সমন্বয়ক ছিল, তাদের প্রধান যারা ছিল তারা কিন্তু বিপিনুল হক নূরের কাছ থেকেই এই সাজেশনগুলো নিয়েছিল যে কিভাবে আমরা আন্দোলন চালাবো, কিভাবে আমরা দফাগুলা কি কি হবে। বিপিনুল হক নূরই তখন এই দফাগুলা লিখে দিয়েছিল তাদেরকে। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা মনে করি যে সকলের পার্টিসিপেশনে আজকের এই বিপ্লব বা এই দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি। তো দেখা যাচ্ছে যে তারা যদি যে দল করেছে, আমি মনে করি যে তারুণ্যের যে একটি জোয়ার বাংলাদেশে, এটা কিন্তু স্বাধীনতার এই 53-54 বছর পর তারুণ্যের জোয়ার আমরা লক্ষ্য করেছি। এবং বাংলাদেশে যে সংস্কারগুলা, বাংলাদেশের যেই ব্ল্যাক কিছু কালো আইন ছিল বাংলাদেশের, এই কালো আইনগুলো কিন্তু কোনো সরকারি পরিবর্তনের কোনো উদ্যোগ নেয়নি। তারা তাদের নিজেদের স্বার্থে এই আইনগুলোকে ব্যবহার করেছে। যখন যে সরকার এসেছে সেই সরকারই চেষ্টা করেছে ওই আইনগুলোকে নিজেদের মতো করে ব্যবহার করার জন্য। আজকের এখন স্বাধীনতার 53 বছর পর তরুণরা নেতৃত্বে আসতে চাচ্ছে এবং তরুণরা বাংলাদেশ গঠন করতে চাচ্ছে। এবং আমরা লক্ষ্য করেছি যে তরুণদের ভিতরেই কিন্তু দেশপ্রেম যে একটা জিনিস, এটা তরুণদের ভিতরে সবচেয়ে বেশি কাজ করে। কারণ দেশপ্রেম বলতে আমরা যেটা মনে করি যে নিজের পরিশুদ্ধতা, নিজেকে শুদ্ধ করাই হলো দেশপ্রেম। দেশপ্রেমের অন্য কোনো সংজ্ঞা নেই। এই দেশপ্রেমের সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় তরুণদের ভিতরে। তো এখন এই তরুণরা নতুন একটি দল করেছে, আমরাও তরুণদের দল গণ অধিকার পরিষদ। আমরা মনে করি আমরা যদি ঐক্যমত হয়ে, ঐক্য প্যানেল হয়ে কাজ করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, এটা আমরা গঠন করতে পারবো এবং প্রমাণ করতে পারবো যে তরুণদের হাতেই বাংলাদেশ নিরাপদ। আমাদের দল এখন আমাদের গণ অধিকার পরিষদের যে সভাপতি বিপিনুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বে আমরা গণ অধিকার পরিষদ দুর্বার গতিতে এগিয়ে চলছি। এবং আমাদের মোটামুটি এখন জেলা কমিটি, থানা কমিটি, উপজেলা কমিটি এবং ওয়ার্ড কমিটি পর্যন্ত আমরা এখন কাজ চলতেছে আমাদের সকল বাংলাদেশে। এবং আমরা আশা করি যে আমরা যেভাবে আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে, তাতে করে আমরা সামনের ইলেকশনে ইনশাল্লাহ যদি সম্ভব হয়, আমাদের গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর যেই ডিক্লারেশন দিয়েছে যে 300 আসনে আমরা নির্বাচন করব, নির্বাচন করে আমরা মনে করি যে জনগণের ভিতর যে সচেতনতা আমরা দেখতে পাচ্ছি, তাতে করে আমরা 300 আসনে নির্বাচন দিয়ে একটি সুন্দর একটি অবস্থান আমাদের হবে, এটা আমরা আশা করি। তারপর রাজনীতির পথ চলা আসলে একটি দীর্ঘমেয়াদী পথ চলা, এটা আসলে শর্ট কোনো কোর্স নয়। আমরা নিরাশ কখনোই হব না। আমরা ইলেকশনে পার্টিসিপেট করব। জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা যেদিকে যদি আমাদের দিকে থাকে, আমরা আশা করব যে হ্যাঁ, জনগণ এখন সচেতন হয়েছে, জনগণ এখন বুঝতেছে যে তরুণদের ধারায় এই বাংলাদেশের কিছু পরিবর্তন সম্ভব। সেটা যদি আমরা জনগণকে বোঝাতে পারি, তাহলে গণ অধিকার পরিষদ ইনশাল্লাহ বাংলাদেশের সামনে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ, এটা আমরা প্রত্যাশা করি। এবং আমরা এটাও জানি যে একদিনেই সকল কিছু সম্ভব নয়। পাকিস্তানের যে দল ইনসাফ, ইমরান খানের যে দল ইনসাফ কায়েম, তেহরাহি ইনসাফ দল, এটা যখন 2002-এ যখন এই দল প্রতিষ্ঠা হয়, তখন একটি সিট পেয়েছিল। তো 2006-এ গিয়ে কিন্তু তার দল একটি সিটও পায়নি। 2013-তে আইসা তারা 32টা সিট পায়। 2018-তে আইসা তারা সরকার গঠন করে। এখন দেখা যাচ্ছে যে তখন কিন্তু ওই ইমরান খান যদি মনে করতো যে 2002-এ আমি একটি সিট পেয়েছি, 2006-এ এসে আমার দল ব্র্যান্ড হওয়ার মতো একটা সিটও পাইনি, তাহলে সে যদি নিরাশ হইতো, তাহলে কিন্তু 2018-তে সেই সরকার কখনোই গঠন করতে পারতো না। এখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে দল, তরুণদের দল, তারুণ্যের দল, তরুণদের একটি এইজ আছে, একটা সময় আছে। এখন দেখা যাচ্ছে এরা যে দলটা গঠন করছে, এক লাফেই যে আমরা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে চলে যাবো এমন না। তবে আমাদের যে একটি স্পিড আছে, যে স্পিড আমরা দেখতে পাচ্ছি তরুণদের ভিতরে, তা আমরা সেদিন খুব দূরে নয় যে বাংলাদেশ আমরা সরকার গঠন করব গণ অধিকার পরিষদ তরুণদের নেতৃত্বে। এটা আমরা প্রত্যাশা করি যে ইনশাল্লাহ এটা বেশি খুব দূরে নয়।
খুব সন্নিকটে। আমি জনগণের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে সাভার আশুলিয়া যেই ঢাকা ১৯ আসন, এটি একটি জনবহুল এলাকা এবং ৬৪টি জেলার যেই জনগণ আছে তাদের ৬৪ জেলার লোকই এই সাভার আশুলিয়াতে পাওয়া যায় এবং একটি শিল্প অঞ্চল এলাকা। এই শিল্প অঞ্চল এলাকাগুলোতে সবচেয়ে বেশি কিন্তু দুর্নীতি হয়, সবচেয়ে বেশি চাঁদাবাজি হয়, সবচেয়ে বেশি গার্মেন্টস দখলবাজি হয়, সবচেয়ে বেশি ফুটপাত দখলবাজি হয়। তো এরকম একটি এলাকাতে আমি সামনের নির্বাচনে যদি বিপি নুরুল হক নূর বা আমাদের গণ অধিকারের কেন্দ্রীয় কমিটি আমাকে মনোনীত করে, তাহলে আমি মনে করি যে সাভার ১৯ আসনের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত এবং দখলবাজ মুক্ত। এই দখলদারদের কারণেই আজকে গার্মেন্টস সেক্টরে এত হতাশা, এত গার্মেন্টস সেক্টরে এত গ্যাঞ্জাম আমরা দেখতে পাচ্ছি। এখানে গ্রুপে আগে যখন দেখা গেছে যে আওয়ামী লীগের সময় একটা শ্রেণী দখলবাজি করতো, এখন ৫ তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা শ্রেণী সেই দখলবাজিতে লিপ্ত হয়েছে। অর্থাৎ এই যে একটি তরুণ সমাজকে ওইখানে লিপ্ত করতেছে, একটা বিশাল একটি তরুণ সমাজকে ওইখানে নিয়োজিত করে তাদেরকে তাদের ভবিষ্যৎকে নষ্ট করে ফেলা হচ্ছে। এদের দ্বারা কি হচ্ছে? চাঁদাবাজি বানাচ্ছে, এদের অস্ত্রধারী সন্ত্রাসী বানাচ্ছে। ৫ বছর ৭ বছর যে সরকার থাকতেছে সেই সরকার এই তরুণদেরকে চাঁদাবাজির কাজে ব্যবহার করতেছে। এদের ভবিষ্যতে কোনো একটি লেখাপড়ার দিক বা তাদেরকে কর্মসংস্থান করা বা তাদেরকে যে কোনো একটি টেকনিক্যাল কাজে তাদেরকে দক্ষ করার জন্য যে কোনো কিছু করা তারা করছে না। তারা শুধু এই দলগুলো, এই নেতাগুলো শুধু তাদেরকে ব্যবহার করছে তাদের অর্থ কামানোর একটি উৎস হিসেবে, অর্থ কামানোর একটি প্রক্রিয়াতে এই যুবকদেরকে ব্যবহার করছে। তাই মনে করি এই দখলবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং এই ফুটপাতগুলো যেভাবে দখল করে রাখছে, এই চাঁদাবাজগুলোকে যদি নির্মূল করা যায় তাহলে গার্মেন্টস সেক্টরে বিশাল একটি স্থিতিবস্থা বিরাজ করবে। এবং আমরা এটাও দেখেছি গার্মেন্টস মালিকদেরকে বলতে যে যদি আমরা এই চাঁদাবাজ দখলবাজদের যদি আমাদের এই লক্ষ লক্ষ চাঁদা দিতে না হতো, এই যে গার্মেন্টসের বিভিন্ন সেক্টরে যেগুলো দেওয়া লাগতেছে ১০ লাখ ১৫ লাখ টাকা করে চাঁদা নেয় এমনও শুনেছি আমি, তাহলে এই শ্রমিকদেরকে কিন্তু যদি কিছু বেতন বাড়ানো যাইতো, এই চাঁদাবাজদের যদি এই টাকা না দিয়ে শ্রমিকদেরকে আমরা যদি সার্ভাইভ করি তাহলে শ্রমিকরা আরও ভালো থাকবে। কিন্তু সেই সুযোগটা কিন্তু দেখা যাচ্ছে যে এই ৫ তারিখের পরেও আমরা দেখতেছি না যে স্বাধীনভাবে ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করতে পারতেছে। এবং ফুটপাতে একটা সবজিওয়ালাও এখনও নিরাপদে আমরা দেখছি না যে সে ব্যবসা করতে পারতেছে। তাকে ১০০ টাকা ৫০০ টাকা করে ফুটপাতে বসেও তাকে চাঁদা দিতে হচ্ছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে আমরা যদি গণ অধিকার পরিষদ থেকে আমরা যদি মনোনীত হই বা নির্বাচিত হই, ঢাকা ১৯ আসনের সাভার আশুলিয়াবাসী যদি আমাকে মনোনীত করে এবং আমাকে যদি ভোট দেয়, তাহলে আমি এই দখলবাজ চাঁদাবাজ মুক্ত একটি সাভার আশুলিয়া আমি উপহার দেব আমার এই জনগণদেরকে। এবং তরুণদেরকে আমি যেভাবে তরুণদের সার্ভাইভ করা যায়, তরুণদের কীভাবে প্রশিক্ষিত করা যায়, দক্ষ করা যায় এবং ছাত্র যারা আছে তাদেরকে কিভাবে সুযোগ সুবিধা সৃষ্টি করা যায়, তাদের জন্য আমি কাজ করব। অর্থাৎ রাজনীতি যে একটি জনসেবা, পকেট ভারী করার একটি ব্যবসা নয়, এটা আমি প্রমাণ করব যে রাজনীতি হচ্ছে জনসেবা, শুধু পকেট ভারী করার একটি মেশিন নয় বা পকেট ভারী করার একটি প্রসেস নয় এই রাজনীতি। এটা আমি প্রমাণ করব ইনশাআল্লাহ।